তোমার মাধ্যমিকের কোশ্চেন যদি এইভাবে চলে আসে তখন তুমি কি করবে? এটা একটা আধুনিক পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে একটা কোশ্চেন। যদি এইভাবে কোশ্চেন আসে তোমাদের সামনে তাহলে তুমি মাধ্যমিক 2024-এ গিয়ে কি করবে? দেখো, এই কোশ্চেনটা আমরা অতি সহজে এবং সুন্দরভাবে করব, কোনোরূপ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কোশ্চেনটা করার আগে সবাইকে শুভাশিস ক্লাসরুমে স্বাগত। এই সেশনটা লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোশ্চেনটা দেখো, বলছে ABC তিনটে মৌল যেখানে যাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে Z-1, Z এবং Z+1, এদের মধ্যে বি হলো দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলেছে। সেখান থেকে বলেছে এ এবং সি এর অবস্থান জিজ্ঞেস করেছে এবং বি ছাড়া কোনটি ধাতু কোনটি অধাতু এবং এদের যোজ্যতা কত তোমাকে বার করতে হবে। দেখো, প্রথমে দেখো আমি তোমাদের সামনেই দেখতে পাচ্ছ একটা পিরিয়ডিক টেবিল, যেখানে দেখো বি মৌলটা বলেছে কি দ্বিতীয় পর্যায়ে। দেখো, দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল কোনটা, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল শ্রেণী হচ্ছে 18 নম্বর শ্রেণী, যেটা আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে 18 নম্বর শ্রেণী এবং মেন্ডেলিভের পর্যায় সারণীর ক্ষেত্রে 9 নম্বর বা 0 শ্রেণী। ক্লিয়ার? দেখো, 2 নম্বর পর্যায়ে আমাদের নিষ্ক্রিয় মৌল কোনটা দেখতে পাচ্ছ, নিয়ন। এবার দেখো প্রশ্ন কি করে করবে, এ বি এবং সি তিনটি মৌল বলেছিল, এর বলেছে Z-1, এটা Z+1। এই মৌলটা কি বলেছে, দ্বিতীয় পর্যায়ে নিষ্ক্রিয় মৌল। দ্বিতীয় পর্যায়ে নিষ্ক্রিয় মৌল আমরা সবাই জানি নিয়ন। তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হওয়া উচিত, Z=10। কেন করলাম, কারণ এটি দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল। তাহলে এভাবে লিখবে Z=10, কারণ এটি Z=10। তাহলে কেন লিখলাম, এটি দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল। ক্লিয়ার? তাহলে দেখো, এই জেডটাকে কাজে লাগিয়ে এই মৌলটার পরমাণু ক্রমাঙ্ক এবং এই মৌলটার পরমাণু ক্রমাঙ্ক আমরা বার করে নেব। দেখো, তাহলে Z10-1 অর্থাৎ এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9, সি মৌলের Z+1 তাহলে 10+1 অর্থাৎ 11, অর্থাৎ সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11, বি মৌলের 10, সি মৌলের এ মৌলের 9। ক্লিয়ার? এবার আমাকে একবারও জিজ্ঞাসা করেনি এই মৌলগুলো কি, জিজ্ঞাসা করেনি। প্রথম কোশ্চেন আমাকে কি বলেছিল, ফার্স্ট কোশ্চেনে আমরা যাচ্ছি। প্রথম কোশ্চেন আমাকে বলেছিল এ এবং সি এর অবস্থান নির্ণয় করো। প্রথমে এ এবং সি এর ইলেকট্রন বিন্যাস করবে। এই কোশ্চেনগুলো করতে হলে এইভাবেই করবে। এর অ্যাটমিক নাম্বার কত, 9, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 2, 7, কে কক্ষে 2, এল কক্ষে 7টা। কেন এরকম লিখলাম, 2 × n² নিশ্চয়ই নিয়ম জানো। এতগুলো নিয়ম এখন জানার কোনো প্রয়োজন নেই, অনেক সময় পেরিয়ে গেছে। শুধু একটা জিনিস বলছি, ওটাই মনে রাখো। 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস কেমন করব, প্রথম কক্ষে 2টোর বেশি ইলেকট্রন দেব না, পরের কক্ষগুলো 8টার বেশি ইলেকট্রন দেব না। ক্লিয়ার? এইটা শুধু মনে রাখো, ঠিক আছে? তাহলে দেখো এর টোটাল ইলেকট্রন ছিল 9টা, তাই 2 প্রথমটা এবং 8 পড়ে আছে কত, 7টি। তাহলে সেকেন্ড কক্ষে কটা আছে, 7টা। ক্লিয়ার? এবং সি বলেছে, তাহলে দেখো সি মৌলে করো 11, অ্যাটমিক নাম্বার 2, পরে কক্ষে 8টা, 8 2 10, পড়ে আছে কটা, আর একটা। তাহলে 281 অর্থাৎ এম কক্ষ চলে এসছে। ঠিক আছে? এবার বলেছে অবস্থান নির্ণয় করতে বলেছে। তো দেখো, প্রথম মৌল এর ক্ষেত্রে কক্ষপথ সংখ্যা কয়টি, এর কক্ষপথ সংখ্যা 2টি, এর কক্ষপথ সংখ্যা 3টি হয়েছে। আমরা জানি আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে কক্ষপথ সংখ্যাই হচ্ছে তার পর্যায়। তাহলে এটা হবে 2 নম্বর পর্যায়। ক্লিয়ার? কি বললাম, আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে এবং মেন্ডেলিভের ক্ষেত্রেও, ঠিক আছে, কক্ষপথ সংখ্যাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। মাথার মধ্যে একবার ঢুকিয়ে নাও। ক্লিয়ার? আমি প্রশ্নটা এখানে দিয়েছিল কি আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে, আমি মেন্ডেলিভেরটাও বার করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? চলো, তাহলে মেন্ডেলিভ হোক আর আধুনিক হোক, পর্যায় সংখ্যা একই। ঠিক আছে? তাহলে এটা 3টে কক্ষপথ, তাহলে 3 নম্বর পর্যায়।
ক্লিয়ার। এবার দেখো শ্রেণী সংখ্যা, এবার দেখো এটা শ্রেণী হবে, শ্রেণী সংখ্যা বার করো। কি বলছি শুনবে, শ্রেণী সংখ্যা মেন্ডেলিভের পর্যায় সারণীর ক্ষেত্রে শ্রেণী সংখ্যা বার করতে হলে শেষ কক্ষের ইলেকট্রন হচ্ছে তার শ্রেণী সংখ্যা, অর্থাৎ 7 নম্বর শ্রেণী। 7 নম্বর লেখা হবে না, এই 7কে আমরা রোমান হরফে লিখতে হয়। কার ক্ষেত্রে, মেন্ডেলিভের ক্ষেত্রে। 7কে আমরা কি লিখি, VII। ক্লিয়ার। এবং ঠিক আছে, এবং এখানে গ্রুপ এ গ্রুপ বি করে ভাগ করা আছে। এটা 7A গ্রুপে আছে না বি গ্রুপে আছে, সেইটা বার করার নিয়মটা বলছি, সুন্দর করে শুনে নাও ব্যাপারটা। যদি বাইরের কক্ষের ইলেকট্রন 2 এর বেশি হয় তাহলে সেটা অটোমেটিক বিতে যাবে। যদি 2 এর কম হয় অর্থাৎ 1 আর 2 হয় তাহলে সেটা এতে আসবে। ক্লিয়ার। তাহলে আধুনিক মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান কোনটা, 7Bতে অবস্থান। তোমরা দেখে নাও, বইয়ের সাথে ম্যাচ করে নাও, 7Bতেই আছে। ঠিক আছে, ক্লিয়ার। এটা কি, ফ্লোরিন মৌল। দেখো ফ্লোরিন 7Bতেই অবস্থান করেছে। ক্লিয়ার। এবার আধুনিকের ক্ষেত্রে বার করছি। আধুনিকের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন যদি 2 এর বেশি হয় তাহলে 10 যোগ করব, 2 এর কম হলে সেইটাই তার শ্রেণী সংখ্যা। ক্লিয়ার। ঠিক আছে, দেখো বাইরের কক্ষে ইলেকট্রন দেখো 7 হয়েছে, এটা 2 এর বেশি, তাহলে কি করব, 7 + 10 17 নম্বর শ্রেণী। ক্লিয়ার। কেন করলাম, দেখবে তোমরা আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে দেখবে 10 ঘর এগোনো আছে। কেন এগোনো আছে সেটা এখন বিশ্লেষণের ব্যাপারও নয়, সময়ও নয়। ক্লিয়ার। চলো এবার এইটার ক্ষেত্রে বার করো। দেখো এর বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখো 1, তাহলে 1 নম্বর শ্রেণী। ঠিক আছে, যেহেতু আমরা এটা মেন্ডেলিভ বার করছি তাহলে কি হবে, 1কে আমরা কি লিখব, রোমান হরফে 1। বললাম বাইরের কক্ষে ইলেকট্রন 1 আর 2 হলে তাহলে গ্রুপ এতে থাকবে। ঠিক আছে, আর যদি 2 এর বেশি হতো তাহলে গ্রুপ বিতে যেত। ক্লিয়ার। এবার আধুনিকের ক্ষেত্রে, আধুনিকের ক্ষেত্রে দেখো বাইরের কক্ষে ইলেকট্রন দেখো 2 এর কম আছে, তাহলে এটাই তার শ্রেণী, তাহলে 1 নম্বর শ্রেণী। ক্লিয়ার। তাহলে অবস্থান ক্লিয়ার, আশা করব ক্লিয়ার। এবার দেখো নেক্সট কোশ্চেনটা, ওই প্রশ্নেরই নেক্সট কোশ্চেন বলছে বি এবং বি ছাড়া, অর্থাৎ বি তো নিষ্ক্রিয় গ্যাস, এটা তো ধাতু হবে না, বলছে বি বাদ দিয়ে এই ABC-র মধ্যে, বি তো বাদ নিষ্ক্রিয় মৌল, বলছে এ এবং সি এর মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু। নেক্সট কোশ্চেন দেখো, ধাতু কাকে বলা হয়, যাদের কাছে ফ্রি ইলেকট্রন থাকে অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকে, বা যাদের ইলেকট্রন ছাড়ার ক্ষমতা বেশি তাদেরকে বলা হয় কি, ধাতু। আর যাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি তাদেরকে বলা হয় অধাতু। এত কিছু বিশ্লেষণে আমরা যাচ্ছি না। বাইরের কক্ষে ইলেকট্রন 4 এর কম হলে ধাতু, 4 এর বেশি হলে অধাতু। ক্লিয়ার। চলো দেখো এ মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন কত, 7, তাহলে এটা 4 এর বেশি, তাহলে এ মৌলটা হচ্ছে অধাতু। ক্লিয়ার। এ মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 7, তাহলে যেহেতু বললাম 4 এর বেশি হলে ধাতু অধাতু, 4 এর কম হলে ধাতু। দেখো সি মৌল দেখো বাইরের কক্ষে ইলেকট্রন 1, তাহলে সি মৌলটা হচ্ছে আমাদের ধাতু। ক্লিয়ার হলো ব্যাপারটা। ঠিক আছে, ধাতব গুণ যত বাড়বে, যত ইলেকট্রন সংখ্যা বাড়বে ধাতব গুণ কমবে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে ধাতব গুণ তত কমবে। ঠিক আছে, যত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে অধাতব গুণগুলো বাড়তে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার। দেখো এবার থার্ড কোশ্চেন, থার্ড কোশ্চেনে কি বলেছিল, এদের যোজ্যতা কত। ক্লিয়ার, প্রত্যেকটার যোজ্যতা কত। ঠিক আছে, এবার যোজ্যতা বার করার নিয়ম দেখো, আগের সেশনে আমরা যোজ্যতা বার করার নিয়ম বলেছিলাম, বাইরের কক্ষে ইলেকট্রন যদি 4 এর বেশি হয় 8 থেকে বিয়োগ করে যোজ্যতা বার করব, 4 এর কম হলেই সেইটা তার যোজ্যতা। দেখো এ মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, কত 7, তাহলে 8 - 7 কত হবে 1, তাহলে এ মৌলের যোজ্যতা 1 হয়েছে। বি দেখো বির ইলেকট্রন বিন্যাস করে নিই আমরা, দেখো বি 10, তাহলে 2 8 হয়েছে, 4 এর বেশি, তাহলে 8 থেকে 8 বিয়োগ করো 0, এই জন্য কি বলা হয় কি, শূন্য যোজী মৌল। নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজ্যতা কি হয়, 0 হয়, তার জন্য এদেরকে বলা হয় শূন্য যোজী মৌল। এবং যারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় বলে এদের নিষ্ক্রিয় গ্যাসও বলা হয়, কারণ এদের ইলেকট্রনের কোনোরূপ চাহিদা বা ছাড়ার ক্ষমতা থাকে না।
চলো এবার সি মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখো 1। দেখো আমি বললাম 4-এর কম হলে সেটা তার যোজ্যতা, তাহলে সি মৌলের যোজ্যতা হচ্ছে 1, হয়েছে? তাহলে সি মৌলের যোজ্যতা 1, এ মৌলের যোজ্যতা 1। এবার এখানে যদি একবার ঘুরিয়ে কোশ্চেন বলছে এ মৌলটা কোন আধানে আহিত এবং সি মৌলটা কোন আধানে আহিত। ক্লিয়ার? যদি 4-এর থেকে কম হয় ইলেকট্রন বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, তাহলে সেগুলো প্লাস হয়। 4-এর থেকে বেশি হলে 8 থেকে বিয়োগ করি, কিন্তু সেগুলো মাইনাস। দেখো এর ক্ষেত্রে বাইরের কক্ষে একটাই ছিল, তাহলে প্লাস, এটা মাইনাস। চার্জ যদি জিজ্ঞেস করে তাহলে এ মৌলের চার্জ হবে 1 মাইনাস, সি মৌলের চার্জ হবে 1 প্লাস। অর্থাৎ ফ্লোরিনের চার্জ হচ্ছে -1, আমাদের সোডিয়ামের চার্জ হচ্ছে +1। ঠিক আছে? এটা তোমরা বার করে করো নিশ্চয়ই, এবার জানো ব্যাপারটা। তাহলে এই ব্যাপারটাও তোমাদের বলে দিলাম যদি বলে দেয়। ঠিক আছে? আশা করব এই কোশ্চেনটা মাধ্যমিক 2024-এ যদি পড়ে যায় তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে। চলো আমাদের সেশনটিকে লাইক এবং শেয়ার করো। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। চলো এইভাবে যদি কোশ্চেন আসে তখন তুমি কি করবে? মাধ্যমিক 2024-এ বলছে এ, বি এবং সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 6, 8 এবং 11 হলে এদের মধ্যে 1 নম্বর কোশ্চেন বলেছে এই মৌলটার ক্ষেত্রে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। 2 নম্বর কোশ্চেন বলেছে কি কোনটির আয়নন বিভব সর্বোচ্চ, কোনটির বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। এইভাবে যদি কোশ্চেন মাধ্যমিক 2024-এ আসে তাহলে তোমরা কিভাবে করবে? চলো আমরা একটা সহজভাবেই করছি, একদম ইজি কোশ্চেন এগুলো। ঠিক আছে? প্রথমেই এ, বি এবং সি মৌলের অ্যাটমিক নম্বর বা পরমাণু ক্রমাঙ্ক যা আছে, প্রথমেই এ, বি এবং সি মৌলের অ্যাটমিক নাম্বার যা আছে সেটাই লিখবে, 6, 8, 11। নেক্সট কাজ হবে কি ইলেকট্রন বিন্যাস করা। ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষে 2টো, তারপরে 8টার বেশি ইলেকট্রন আমরা দেব না, একই নিয়মে করব। 2, 6, 2, 8, 1 হলো। এবার লিখবে এই প্রত্যেকটা মৌলের আধুনিক পর্যায় সারণীতে অবস্থান। ঠিক আছে? পর্যায় সংখ্যা এরকম করে পয়েন্ট করবে, পর্যায় শ্রেণী। 2টো কক্ষপথ 2 নম্বর পর্যায়, 2টো কক্ষপথ 2 নম্বর পর্যায়, 3টে কক্ষপথ 3 নম্বর পর্যায়। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2-এর বেশি, তাহলে 10 + 4 14 নম্বর শ্রেণী। 2-এর বেশি 10 + 6 16 নম্বর শ্রেণী। 2-এর কম তাহলে 1 নম্বর শ্রেণী। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা দেখো এরকম অবস্থানে আছে, কি আছে? 2 নম্বর পর্যায়ে একটা মৌল আছে কীরকম 14, এদিকে 16। ঠিক আছে? আবার 1 নম্বর পর্যায়ে আছে আমাদের 3 নম্বর পর্যায়ে আছে এইখানে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে। ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের অবস্থান হলো। এবার ফার্স্ট কোশ্চেন তোমাকে বলেছে কি কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। তাই তো আমরা জানি কোনো একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি বাড়ে? তড়িৎ ইলেকট্রনগুলোর গ্রহণ ক্ষমতা, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বাইরের কক্ষে ইলেকট্রন টানার ক্ষমতাও বৃদ্ধি পায়। এই টানার ক্ষমতাকে আমরা বলি কি তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা বা ইলেকট্রোনেগেটিভিটি। দেখো 14 থেকে 16তে যাচ্ছি, তাহলে বাম থেকে ডান দিকে যাচ্ছি। দেখো তাহলে এরকম অবস্থান। দেখো 16 হচ্ছে 16 আমাদের কি বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে? বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, কারণ ভেতরের নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনের টান বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে ওটাকে আমরা বলি কি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এর তুলনায় বি এর ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বেশি হবে। হয়েছে? তাহলে কি হলো? এ গ্রেটার দেন বি হলো। এবার এটা 2 নম্বর পর্যায়ে, এটা 3 নম্বর পর্যায়ে, অর্থাৎ 2 নম্বর পর্যায় থেকে 3 নম্বর পর্যায়ে আসছে, অর্থাৎ নিচের দিকে নামছি। তো নিচের দিকে নামার ফলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা কমে যায়। কারণ কি নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষে ইলেকট্রনের টান দূরত্ব
বেড়ে যায়, ফলে আমাদের আকর্ষণ ক্ষমতাও কমে যায়। তাহলে এর তুলনায় কী হবে, এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সি এর কম। এবার সাজাও, দেখো তাহলে কী হচ্ছে, বি সবার বেশি, এ তার থেকে একটু কম, সি সবার কম। ঠিক আছে, তাহলে প্রশ্ন তোমাকে কি বলেছিল, কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? দেখতে পাচ্ছ কোন মৌলটা, বি। তাহলে বি মৌলটির ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলো। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো। এবার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে, কোনটির আয়নন বিভব বেশি? দেখো আয়নন বিভব কি, আয়নন বিভব হচ্ছে কোনো মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন বা যে কোনো কক্ষে ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলি আয়নন বিভব। সেটা আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের আয়নন বিভব বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে নামলে আমাদের কমে যায়। ঠিক আছে, কারণ কি, আকর্ষণ ক্ষমতার উপরেই সবগুলোই ডিপেন্ড করে আছে। আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি ফলে ইলেকট্রনকে বার করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, আকর্ষণ ক্ষমতা কম হলে ইলেকট্রনকে বার করতে কম শক্তির প্রয়োজন হয়। তাহলে দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, তাহলে দেখো বি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে বি এর বেশি হবে, তার তুলনায় এর কম। ঠিক একইভাবে এ থেকে অর্থাৎ 2 নম্বর পর্যায় থেকে 3 নম্বর পর্যায়ে আসছি, অর্থাৎ নিচের দিকে নামছি, তাহলে কী হবে, আয়নন বিভব কমে আসবে, তাহলে এর তুলনায় কী হবে, সি এর কম। তাহলে একই রকমভাবে বি এর আয়নন বিভব সবচেয়ে কী হবে, বেশি। তাহলে নেক্সট কোশ্চেনের উত্তর হবে কি, বি এর আয়নন বিভব বেশি হলো। এবার 3 নম্বর, 3 দাগের কোশ্চেন বলেছে বিজারণ ধর্ম কার সর্বোচ্চ? বিজারণ ধর্ম তাকেই বলা হয়, ইলেকট্রন ছাড়ার ক্ষমতাকে বলা হয় কি, বিজারণ ধর্ম। ঠিক আছে, আর জারণ ধর্ম তাকে বলা হয়, ইলেকট্রন ধরার ক্ষমতাকে বলা হয় কি, জারণ ধর্ম। ক্লিয়ার? দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বাড়ে, ফলে ইলেকট্রন ধরার ক্ষমতা বাড়ে, ডান দিক থেকে বাম দিকে এলে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা বাড়ে, ফলে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। এবার দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের বিজারণ ক্ষমতা কমে যায়। তাহলে দেখো এই এ আর বি এর মধ্যে কি, এ আর বি এর মধ্যে এ থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে এদিকে এলে কি কমবে, বাড়বে, তাহলে এ মৌলের জারণ ক্ষমতা বি এর থেকে বেশি। আবার এর থেকে সি এর সাথে তুলনা করো, 2 নম্বর পর্যায় থেকে 3 নম্বর পর্যায়ে আসছে, অর্থাৎ নিচের দিকে নামছি, নিচের দিকে নামলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে দেখো এর তুলনায় সি এর কী হবে, এর তুলনায় সি এর বেশি হবে, তাহলে সাজালে কী হবে, সি সবচেয়ে বেশি, তারপরে এ, তারপর বি। তাহলে নেক্সট কোশ্চেনের অ্যান্সার তোমার কী হবে, নেক্সট কোশ্চেনের অ্যান্সার তোমার হবে সি মৌলটির, সি বলছি, হ্যাঁ সি মৌলটির বিজারণ ধর্ম সর্বাধিক বা সবচেয়ে বেশি। সর্বনিম্ন বললেও তোমরা একই রকম বার করবে। ক্লিয়ার? চলো এই রকম কোশ্চেন বললে তোমরা এইভাবেই করবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো আর একটা কোশ্চেন, দেখো এইভাবে যদি কোশ্চেন পড়ে যায় তখনও তুমি কি করবে, দেখো এইভাবে এই কোশ্চেনটা আমাদের পর্যায় সারণী এবং আয়নীয় সমযোজী বন্ধন থেকে কোশ্চেনটাকে মার্চ করেছে। আর আমরা জানি আয়নীয় সমযোজী বন্ধন এবং আমাদের পর্যায় সারণী থেকে কোশ্চেনগুলো একসাথে মার্চ করে, অর্থাৎ একসাথে অ্যাড করে কোশ্চেনগুলো হয় 1+1+1 বা 2+1 বা 1+2। ক্লিয়ার? চলো এই কোশ্চেনটা কিভাবে করবে সেটাও একবার দেখে নাও। ABC 3টি মৌলের পারমাণবিক সংখ্যা বলেছে 13, 11, 9, 19। মেন্ডেলিভের পর্যায় সারণীতে এই 3টে বস্তুর বা এই 3টে মৌলের অবস্থান বলেছে। আমি মেন্ডেলিভেরটাও বার করে দেবো এবং আমাদের আধুনিকেরটাও বার করব। এদের মধ্যে কোনটা ধাতব গুণ বেশি, একই পড়লাম আগের কোশ্চেনটায়। এবং বি মৌলের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কী রকম কি মৌল গঠন করবে বা ওই মৌলের গঠন প্রকৃতি কী হবে, সেটা তড়িৎযোজী হবে না সমযোজী হবে। এই তড়িৎযোজী এবং সমযোজী কীরকম হবে এই কমপ্লিট ধারণা আমি এই কোশ্চেনটার মধ্যে আলোচনা করব, যাতে তোমাদের কোনোরূপ কনফিউশন না হয়, কোনোরূপ কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, তার জন্য আমরা এই কোশ্চেনেই
এই আমাদের তড়িৎযোজী এবং সমযোজী মৌল সম্পর্কে একদম ডিটেলস বলে দেবো। ক্লিয়ার? চলো, প্রথমেই যখনই এরকম দেওয়া থাকবে তোমার প্রথম কাজ হবে কি ইলেকট্রন বিন্যাস করা। ক্লিয়ার? তাহলে প্রথমেই লিখবে এ বি সি, তিনটি মৌলের কি দেওয়া আছে 3, 11, 19 তাই দেওয়া আছে, তাই দেখতে পাচ্ছ তোমরা, তাই দেওয়া আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস করো, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, কে কক্ষে 2টো, আর বাকি পড়ে আছে একটা, তাহলে কে এল এম 281 2881, কারণ 1 থেকে 20 পর্যন্ত মৌলের কোনো কক্ষে, প্রথম কক্ষ বাদ দিয়ে কোনো কক্ষের ইলেকট্রন আমরা 8টার বেশি ইলেকট্রন দেব না। কেন দেব না, কি দেব না সেটা পরের কথা, এখন সেই সব বিষয় জানার কথা নয়। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো, যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লিয়ার? চলো, ইলেকট্রন বিন্যাস করলাম। এবার দেখো আমি অবস্থা নির্ণয় করছি, একটা করছি মেন্ডেলিভ, তোমাদের কোশ্চেন অনুযায়ী মেন্ডেলিভ, এটা মেন্ডেলিভ, আর আমি এবারে করছি আধুনিক, যাতে তোমাদের সুবিধা হয়। অবস্থান ক্লিয়ার? আগের কোশ্চেনের ধারণা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কক্ষপথ সংখ্যাই হচ্ছে মেন্ডেলিভ এবং আধুনিকের পর্যায় সংখ্যা। ক্লিয়ার? দেখো এর কটা কক্ষপথ, 2টো, 2 নম্বর পর্যায়, এটাও 2 নম্বর পর্যায়, কারণ পর্যায় সংখ্যার করার নিয়ম দুটোর ক্ষেত্রে একই। এর কটা দেখো 3টে পর্যায়, তাহলে 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায় হয়েছে। আর কি এটা দেখো 4টে, 4 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায় হয়েছে। তাহলে এটা গেল পর্যায় সংখ্যা, এটা পর্যায়, এবার এটা শ্রেণী। ঠিক আছে? চলো, এই গেল আমাদের কি পর্যায় সংখ্যা বার করলাম। শ্রেণী সংখ্যা বার করার কি নিয়ম বলেছিলাম, লিপের পর্যায় সারণীর ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন তার শ্রেণী সংখ্যা, কিন্তু সেটা রোমান হরফে লিখব। যদি বাইরের কক্ষে ইলেকট্রন 1 আর 2 হয় তাহলে গ্রুপ এ তে অবস্থান করবে, 1 আর 2 বাদ দিয়ে যদি আর বেশি হয় তাহলে সেটা বি তে অবস্থান করবে। ক্লিয়ার? দেখো এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, তাহলে এর শ্রেণী সংখ্যা আই, যেহেতু 1 তাহলে গ্রুপ এ, এরও বাইরের কক্ষে ইলেকট্রন 1, তাহলে এটাও আই গ্রুপ এ, এটাও আই গ্রুপ এ। ক্লিয়ার? কারণ কোনোটারই বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 আর 2 এর বেশি ছিল না, অর্থাৎ 2 এর বেশি ছিল না। তাহলে এটাও বার করো। আধুনিকের ক্ষেত্রে শ্রেণী সংখ্যা বার করার নিয়ম কি বলেছিলাম, 2 এর বেশি হলে 10 যোগ করব, 2 এর কম হলে সেইটাই তার শ্রেণী। তাহলে 1 নম্বর শ্রেণী, এটাও 1 নম্বর শ্রেণী, এটাও 1 নম্বর শ্রেণী। ক্লিয়ার? তাহলে বস্তুগুলো কীরকম আছে, এইরকম আছে, 1 নম্বর শ্রেণীতে এরকম আছে, নিচে নিচে এরকম, অর্থাৎ এটা কি লিথিয়াম, এটা সোডিয়াম, এটা পটাশিয়াম। তোমাকে জিজ্ঞাসা করেছে, এটা লিখতে পারো নাও লিখতে পারো। ক্লিয়ার? অতএব তোমরা বলতে পারো অতএব এ বি সি 3টে মৌল হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ক্লিয়ার? এবার কি করবে, অবস্থানগুলো আমাদের হয়ে গেল, লিখবে কীভাবে লিখবে, এ মৌলটির অবস্থান মেন্ডেলিভের পর্যায় সারণীতে 2 নম্বর পর্যায় 1 গ্রুপ আই এ তে অবস্থান করেছে। ঠিক আছে? এইভাবেই লিখবে। ঠিক আছে? দেখিয়ে দিলাম কীভাবে বার করতে হবে, তোমরা সুন্দর করে লিখবে। ক্লিয়ার? এবার সেকেন্ড কোশ্চেন কি বলেছিল, সেকেন্ড বলেছিল কি এদের মধ্যে কোনটি ধাতব গুণ বেশি। আমি প্রথমেই বলেছিলাম বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি, অধাতব গুণ বাড়ে, ধাতব গুণ কমে। ডান দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব গুণ কি হয়, কমে, উপর থেকে নিচে নামলে বাড়ে। কারণ কি, ধাতব গুণ তাদেরই বলা হয়, ধাতু তাদেরই হবে যাদের ফ্রি ইলেকট্রন থাকবে, কিন্তু ধাতুর মধ্যে যাদের ফ্রি ইলেকট্রন ছাড়ার ক্ষমতা সবচেয়ে বেশি তাদের কি হয়, ধাতব গুণ সবচেয়ে বেশি হয়। কারণ কি, যত কক্ষপথ সংখ্যা বাড়তে থাকবে তত ভেতরের নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের মধ্যে দূরত্ব বাড়বে, ফলে আকর্ষণ ক্ষমতাও কী হবে, কমবে। কী হবে, আকর্ষণ ক্ষমতা কমবে। আকর্ষণ ক্ষমতা কমলে টান কমবে, অর্থাৎ ওই বাইরের কক্ষে ইলেকট্রনটা খুব সহজেই বেরোতে সক্ষম।
ঠিক আছে। আর সহজে বের হওয়াকে বলা হয় কি ধাতব গুণ। ঠিক আছে, দেখো এর প্রত্যেকটা মৌলেরই বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 ছিল, অর্থাৎ এদের প্রত্যেকটাই ধাতু। এবার এই প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে সি মৌলটার কক্ষপথ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রন ছাড়ার প্রবণতা সবচেয়ে বেশি হয়। ফলে এদের তিনটের মধ্যে সি মৌলটার ধাতব গুণ ধাতব গুণ সবচেয়ে বেশি। কারণ কি, এ সবচেয়ে আগে ইলেকট্রন ত্যাগ করবে, কারণ এদের নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের টানটা সবচেয়ে কম। তাহলে খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে উত্তর হলো কি সি মৌলটির ধাতব গুণ বেশি। হলো ক্লিয়ার, কোনো রূপ কনফিউশন নেই। এবার সেই নেক্সট একদম লাস্ট কোশ্চেনটা, ঠিক আছে। চল, বলেছে এদের মধ্যে বি এর সঙ্গে অর্থাৎ বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কোন মৌল উৎপন্ন হবে। ঠিক আছে, বি এর ইলেকট্রন বিন্যাস আমরা করে রেখেছি। সিএল এর করছি ইলেকট্রন বিন্যাস। সিএল এর অ্যাটমিক নাম্বার 17287, অর্থাৎ এর অষ্টক পূর্তির জন্য একটা ইলেকট্রন দরকার। আর এ যদি ধাতু ইলেকট্রন ছাড়ার জন্য একদম উঠে বসে আছে, রেডি টু ফাইট, এবং ছেড়ে এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো আচরণ করতে চায়। ফলে দেখো কেউ একজন ইলেকট্রন ত্যাগ করছে, কেউ একজন ইলেকট্রন গ্রহণ করছে। যখনই এই ঘটনা আসবে তখন অটোমেটিক সেটা আয়নীয় অথবা তড়িৎ যোজী বন্ধন হবে। ক্লিয়ার করতে পারলাম? কারণ ইলেকট্রন ট্রান্সফার করাকে আমরা আয়ন বলি এবং ইলেকট্রন ট্রান্সফার করাকে আমরা কারেন্ট বলি বা তড়িৎ বলি। ফলে এদের মধ্যে উৎপন্ন যৌগটির প্রকৃতি হবে কি তড়িৎ যোজী মৌল। ঠিক আছে, কি মৌল? তড়িৎ যোজী মৌল। কেন বললাম ক্লিয়ার? আরো ভালো করে সহজ উপায়ে বলছি, শোনো। যখনই দেখবে, ঠিক আছে, কেউ একজন ইলেকট্রনের ঘাটতি আছে, গ্রহণ করতে চাইছে, তখন সেটা চোখ বুঝে তড়িৎ যোজী মৌল হবে। আর যখনই দেখবে দুজনেরই দরকার ইলেকট্রন, তখন সেটা চোখ বুঝে সমযোজী মৌল হবে। কারণ সমযোজী কথা অর্থ সমানভাবে ব্যবহার, কার? ইলেকট্রনের ব্যবহারকে আমরা বলি সমযোজী। ঠিক আছে, তার জন্য কি বলা হয়? সমযোজ্যতা বলা হয়। কারণ এদের ইলেকট্রন আদান প্রদান হয় না, এরা সমভাবে ইলেকট্রন জাস্ট আমাদের ব্যবহার করে। তার জন্য এদের বলা হয় কি সমযোজী মৌল। আর এগুলোকে বলা হয় কি তড়িৎ যোজী মৌল। কারণ সোডিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিনের বাইরের কক্ষে ট্রান্সফার হয়, আর ইলেকট্রন ট্রান্সফার হওয়াকে আমরা বলি আয়ন ট্রান্সফার, ক্যাটায়ন অথবা অ্যানায়ন। যে ছাড়ছে তাকে বলা হয় ক্যাটায়ন, যে ধরছে ইলেকট্রন বা গ্রহণ করছে তাকে বলা হয় কি অ্যানায়ন। এই জন্য এখানে কি উৎপন্ন হয়? তড়িৎ উৎপন্ন হয়। তার জন্য এদেরকে বলা হয় কি তড়িৎ যোজী মৌল। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? আশা করব তড়িৎ যোজী মৌল এবং সমযোজী মৌলের ক্ষেত্রে আর কোনো রূপ তোমাদের সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। আমি আগেই বলেছিলাম এই সেশনে আমরা কি সমযোজী এবং আয়ন যৌগের যে সমস্ত কোশ্চেন তোমাদের পড়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। আয়নীয় সমযোজী বন্ধন থেকে লুইস স্ট্রাকচার একদম কনফার্ম। ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো লুইস স্ট্রাকচার তোমাদের সামনে দেখো, জলের লুইস স্ট্রাকচার এবং আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস গঠন আমাকে দেখাতে বলেছে। চলো আমরা লুইস স্ট্রাকচারটাও দেখে নিই, বা ইলেকট্রন ডটও আমরা দেখে নিই কীভাবে করব। জলের তড়িৎ আমাদের লুইস স্ট্রাকচার। ঠিক আছে, প্রথমেই যে কটা পরমাণু দিয়ে যৌগটা গঠন হয়েছে তাদের আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে একটা ইলেকট্রন। অক্সিজেন 8 নম্বর মৌল, অর্থাৎ 2 6 হয়েছে। ক্লিয়ার? দেখো কটা হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন। দেখো ব্যাপারটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো কি সেটা তড়িৎ যোজী না সমযোজী। তড়িৎ যোজীর ক্ষেত্রে ইলেকট্রন ডট আলাদা হয়, ইলেকট্রন ডট হয়, এবং সমযোজীর ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ডট আমাদের আলাদাভাবে করা হয়। ক্লিয়ার? এবার দেখো প্রথমে দেখো এর একটা ইলেকট্রন আছে, দেখো এও চাইছে
সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এ তো 7টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, দুটো করতে পারবে, কারণ এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম আছে, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, অর্থাৎ এ চায় বাইরের কক্ষে ইলেকট্রন দুটো করতে। ক্লিয়ার? এবং এ চায় কি 8টা করতে, কারণ এরও দুটো ইলেকট্রন করা প্রয়োজন আছে। ঠিক আছে, যখন দেখো দুজনেরই প্রয়োজন পড়ছে সেটা অবশ্যই সমযোজী মৌল হবে, আমি একটু আগেই কোশ্চেনে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা জেনে গেলাম এটা সমযোজী না তড়িৎযোজী জেনে গেলাম। আমরা করব কি এদের লুইস গঠন। লুইস গঠন সমযোজী মৌলের ক্ষেত্রে হয়ে থাকে। ক্লিয়ার? চলো দেখো প্রথমে দেখো অক্সিজেন আমাদের সেন্টার অ্যাটম, দুপাশে দুটো হাইড্রোজেন আছে। ক্লিয়ার? এবার বাইরের কক্ষে ইলেকট্রন আঁকতে পারো বা তোমরা ভিতরের কক্ষগুলো ইলেকট্রনও আঁকতে পারো। ঠিক আছে, আমি কি করছি বাইরের কক্ষে ইলেকট্রনটা শুধুমাত্র আঁকছি। এখান থেকে শুরু করছি, অক্সিজেন, দুপাশে দুটো হাইড্রোজেন। আমি অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রনটা আঁকবো আর হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রনটা আঁকবো। ঠিক আছে, হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1টা। ঠিক আছে, তাহলে আমরা 1টা করে ইলেকট্রন আঁকছি। সবসময় মাইনাস চিহ্ন দিয়ে করবে, কখনো এই স্টার চিহ্ন এই চিহ্ন দেবে না। ঠিক আছে, কারণ এটা ইলেকট্রনের চিহ্ন নয়। অনেক বইতে অনেক রকম ভাবে আছে, কোন এক্সামিনার তোমার খাতা কাটবে আমি জানি না। ঠিক আছে, অতএব এইভাবে করার কোনো রিস্ক নেওয়ার কোনো রূপ দরকার নেই। ক্লিয়ার? এটা একটু মনে রাখবে। দেখো অক্সিজেনে কটা আছে, বাইরের কক্ষে ইলেকট্রন 6টা, তাহলে 6টা ইলেকট্রন আঁকো। 1 2 হয়েছে। দেখো এই হাইড্রোজেন চাইছে 1টা ইলেকট্রন করতে, 1টা করলে 2টো হয়ে যাবে। তাহলে দেখো আর এইখানে তাহলে এর সঙ্গে আরেকটা ইলেকট্রনের কি করো দেখাও, কারণ কি এদের মধ্যে কি হয় সমযোজী বন্ধন হয়, অর্থাৎ এদের তীর চিহ্ন এরকম মারবে। ক্লিয়ার? তাহলে এই হাইড্রোজেনও চাইছে তার বাইরের কক্ষের ইলেকট্রন দুটো করতে। হলো? দেখো এখানে এবার হচ্ছে আমাদের কাউন্ট করা। দেখো এই হাইড্রোজেন দুটো করেছে, কারণ এই একটা আর এই হাইড্রোজেনও দুটো করেছে। এবার দেখো অক্সিজেনটা 8টা করতে হবে, তা অক্সিজেনটা হিসাব করো 1 2 3 4 5 6 7 এবং 8, কারণ এরা সমভাবে কি করে এদের ইলেকট্রনগুলো ব্যবহার করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হয়েছে? তাহলে এটা হচ্ছে 1 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর কি করবে, সেন্টার অ্যাটম দেবে যেমন আছে সেন্টার অ্যাটম, এবং তার বাইরে কক্ষের কক্ষপথ দেবে। ঠিক আছে, এবং দুপাশে দুটো হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন দিলে, এবং এদেরও কক্ষপথ আছে। এই কক্ষপথটা ওভারল্যাপ করাবে কার উপরে, যার সঙ্গে আমাদের বিক্রিয়া ঘটাচ্ছে, কার সঙ্গে, অক্সিজেনের সঙ্গে ওভারল্যাপ করাবে। হলো? এবার দেখ এখানে কটা ইলেকট্রন অংশগ্রহণ করেছে বিক্রিয়ায়, 2টো। তাহলে দেখো হাইড্রোজেনের 1টা, আর আমরা অক্সিজেনটা দেখাচ্ছিলাম কি দিয়ে, তাহলে লাল মার্কার দিয়ে করছি। তাহলে যেই ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়া করছে ওভারল্যাপের ভেতরে তাদের কি থাকবে, ইলেকট্রনগুলো থাকবে। ঠিক আছে, করলাম। এবং বাইরের কক্ষে ইলেকট্রনগুলো আমরা এঁকে দেবো। দেখো এ তো আর নেই, এ দেখো 4টে আছে, 4টে তোমরা এঁকে দাও। 1 2 3 4, এটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর স্ট্রাকচার, হ্যাঁ 3 নম্বর স্ট্রাকচার কী করবে, দেখো অক্সিজেন লিখলে, হাইড্রোজেন দুপাশে দুটো লিখলাম। ঠিক আছে, দুটো ইলেকট্রন নিয়ে একটা করে বন্ধন হয়, দুটো ইলেকট্রন নিয়ে একটা করে বন্ধন হয়, অর্থাৎ এই যদি একটা বন্ধন হয় এর এ পাশে একটা ইলেকট্রন, এ পাশে একটা ইলেকট্রন, তাহলে দেখো এখানে দুটো নিয়ে একটা বন্ধন হবে, তাহলে একটা বন্ধন, এই দুটো নিয়ে একটা বন্ধন। ক্লিয়ার? আর বাইরের কক্ষে ইলেকট্রনগুলো এঁকে দাও। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে ছিল, হয়ে গেল, কমপ্লিট হয়েছে। এবার ডাইরেক্ট লিখবে কি H2, এখান থেকে তীর চিহ্ন একটা মারবে, H2। ক্লিয়ার? লুইস ডট কমপ্লিট। 2 নম্বর, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, এটা ছবি আঁকার ব্যাপার। প্রথমেই তোমাদের মেন কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা, এখানেই তোমাদের লুইস স্ট্রাকচারের অর্ধেকেরই বেশি কমপ্লিট। ক্লিয়ার? চলো এটা তো হয়ে গেল। এবার দেখো ইলেকট্রন ডটটা দেখে নাও, কারণ কি ম্যাগনেসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট হবে। কেন বলছি তোমরাও যদি বলে দিই তোমরাও বুঝতে পারবে ব্যাপারটা। চলো ম্যাগনেসিয়াম অক্সাইডটাও দেখে নাও।
ক্লিয়ার? এম জি ও প্রথমে কাজ কি বললাম, ইলেকট্রন বিন্যাস করা, ম্যাগনেসিয়ামে করো 12 2 8 2, অক্সিজেন 8 2 8 2 6। দেখো প্রথমেই দেখবে কার বেশি আছে। দেখো এ বাইরের পক্ষে ইলেকট্রন 8টা করতে চায়, এও চায়। এই 8টা করার জন্য একে হয় 6টা প্লাস করতে হবে, না হলে 2 মাইনাস করতে হবে। 6 প্লাস করাচ্ছে, 2 মাইনাস করা বেটার, তাহলে এই ইলেকট্রন ছাড়ছে, ছাড়ার ঘটনা চলে আসছে বা ত্যাগ করছে। তাহলে কি এটা তড়িৎযোজী বহুল হবে অটোমেটিক। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, ইলেকট্রন ডট হবে, লুইস স্ট্রাকচার আর হবে না। ক্লিয়ার? চলো আচ্ছা চলো তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে এরকম লিখে ম্যাগনেসিয়াম Mg, অক্সিজেন। ঠিক আছে? ঠিক বাইরের কক্ষের ইলেকট্রন তোমাকে আঁকতে হবে বললাম। তাহলে ম্যাগনেসিয়াম বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 2টো, দাও 2টো। হয়েছে? অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 6টা। এক 2 3 4 5 6 হয়েছে? দেখো ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ত্যাগ করবে, কে গ্রহণ করবে, অক্সিজেন। তাহলে এই দুটো এখানে জুড়লে কত হবে, 6 2 8, তাহলে এও অষ্টক পূর্তি, এও অষ্টক পূর্তি। ক্লিয়ার? কারণ এটা ছাড়লে কত থাকবে, 2 8 থাকবে। এ নিয়নের মতো আচরণ করবে, আর এও দেখো 2 8, এও আমাদের নিয়নের মতো আচরণ করবে। ক্লিয়ার? বলবে ক্লিয়ার? তাহলে দেখো এই তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো ট্রান্সফার হচ্ছে কার কক্ষপথে, যে ত্যাগ করছে তার কক্ষপথ থেকে যে গ্রহণ করছে তার কক্ষপথে। ক্লিয়ার? তাহলে ট্রান্সফার করো এই ইলেকট্রন এর কক্ষপথে, তীরচিহ্ন মারবে কি, কক্ষপথে, ইলেকট্রনে নয়। ঠিক আছে? এখান থেকে এই হলো সেকেন্ড স্ট্রাকচার। আচ্ছা Mg আর অক্সিজেন পাশাপাশি লিখবে। দেখো Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করলো, 2টো। ইলেকট্রন ছাড়লে হয় পজিটিভ, কটা ছেড়েছে, 2টো, তাহলে 2 প্লাস, থার্ড ব্র্যাকেট দেবে এরকম 2 প্লাস লিখবে। অক্সিজেন কটা গ্রহণ করেছে, 2টো, গ্রহণ করলে হয় মাইনাস, তাহলে এখানে 2 মাইনাস। ডাইরেক্ট এবারে লিখবে কি, তীরচিহ্ন দেওয়ার পর MgO। ক্লিয়ার? ক্লিয়ার হলো ব্যাপারটা? এই হচ্ছে আমাদের ইলেকট্রন ডট। ইলেকট্রন ডট সবচেয়ে সুবিধা। ক্লিয়ার? আশা করব আর কোনোরূপ অসুবিধা নেই। যে লুইস স্ট্রাকচার দিক না কেন তোমরা করতে পারবে। ইলেকট্রন বিন্যাস উপরে, ইলেকট্রন বিন্যাসের উপরেই সব কিছু ডিপেন্ড ছিল। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেন দেখো, এবং আজকের এই সেশনের সর্বশেষ কোশ্চেন। তোমাদের যদি কোনোরূপ কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের জয়েন হতে তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাবে, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কি করতে পারো, আমাদের গ্রুপে জয়েন হতে পারো, সেখানে তোমরা কোশ্চেন প্রোভাইড করতে পারো। আমরা চেষ্টা করব ওই উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরার এবং পরবর্তী ক্লাসে আলোচনা করা, বা ওই সেশানে গিয়ে বা ওই গ্রুপে গিয়ে পোস্ট করে দেওয়া। ক্লিয়ার? চলো আজকে সেশনের সর্বশেষ কোশ্চেন দেখো, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই একটা ব্যাখ্যামূলক কোশ্চেন। বলছে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2+ মধ্যে কোনটা বেশি সুস্থিত এবং কেন। ঠিক আছে, আগে ব্যাপারটা বলি, তারপর তোমরা কীভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে? দেখো ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2+, প্রথমে এদের ইলেকট্রন বিন্যাস করবে। এ দেখো 20টা ইলেকট্রন, তাহলে 2 8 8 2, প্লাস মানে 2টো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে এর এখন নেই, 20টা নেই, তাহলে কোটা আছে 20 - 2, তাহলে 18টি, তাহলে 18 2 8 8। এর 3টে কক্ষপথ, এর 2টো, এর 4টে কক্ষপথ, এর 3টে কক্ষপথ। হয়েছে? আলোচনা করি ব্যাপারটা। দেখো সুস্থিত ইলেকট্রন বিন্যাস তাকেই বলা হয় কোনো মৌলের বাইরের কক্ষে অষ্টক পূর্তি কমপ্লিট হলে ওটাকেই আমরা বলি সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তখন ওই মৌলটা একদম স্থির হয়ে যায়, কোনো রূপ রিয়াকশান করে না, কারণ এদের যোজ্যতা কী হয়, শূন্য হয়ে যায় এবং সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। অর্থাৎ তোমরা যদি একটা সংসার ধরে নাও, সংসারে সব কিছু দরকার, বাবা মা বউ ছেলে মেয়ে টাকা পয়সা সব কিছু দরকার। বলছে সেই সমস্ত ইলেকট্রন বা সেই সমস্ত পরমাণু যাদের বাইরের কক্ষে ইলেকট্রন 8টা আছে, তাদের সমস্ত কিছু, পরিবারের সমস্ত যা কিছু পাওয়ার দরকার ছিল সমস্ত কিছু পেয়ে যায়। ঠিক আছে? আর তারা কী হয়, বেশি সুস্থিত হয়, তারাই বেশি সুস্থিত হয়। ক্লিয়ার? এই তারা বেশি সুস্থিত হওয়ার কারণেই, ঠিক আছে, এই
এই আমাদের পরমাণুর তুলনায় আয়নগুলো বেশি সুস্থিত হয়। এখানে কোশ্চেন বলে পরমাণু এবং একটা মৌলের পরমাণু এবং আয়নের মধ্যে কোনটা বেশি সুস্থিত এবং কেন, তাহলে কি বলবে? বলবে পরমাণু একই মৌলের পরমাণু এবং আয়নের তুলনায় আয়নের মধ্যে আয়ন বেশি সুস্থিত, কারণ আয়নের বাইরের কক্ষের অষ্টক পূর্তি থাকে, আর অষ্টক পূর্তি লাভের জন্য ওগুলো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং নিজে থেকে কি হয়, সুস্থিত হয়ে যায়, যারা পরবর্তীকালে কোনোরূপ রিয়াকশান করতে চায় না। আর এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস অষ্টক পূর্তি লাভ করাকে আমরা বলি কি, সুস্থিত ইলেকট্রন বিন্যাস। ফলে পরমাণুর তুলনায় আয়ন বেশি সুস্থিত হয়। ক্লিয়ার? তাহলে কিভাবে লিখবে, তাহলে আমি লিখে দিচ্ছি। তাহলে এইটা ইলেকট্রন বিন্যাস করবে, তাহলে এগুলো কক্ষপথ দেবে, কক্ষপথ দিয়ে দেবে। এবার ক্যালসিয়াম পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 2 এবং Ca2+ আয়নের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা অষ্টক পূর্তি থাকার কারণে ক্যালসিয়াম পরমাণুর তুলনায় ক্যালসিয়াম 2+ আয়নের আছে ক্যালসিয়াম 2+ আয়ন নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে, ফলে এরা রাসায়নিকভাবেও নিষ্ক্রিয় হয়। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, ফলে ক্যালসিয়াম ও ক্যালসিয়াম 2+ এর মধ্যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ক্যালসিয়াম 2+ এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ক্যালসিয়াম 2+ বেশি সুস্থিত হয়। ক্লিয়ার? এইটাই লিখবে, আর ইলেকট্রন বিন্যাস তো অবশ্যই দেবে। ঠিক আছে? ক্লিয়ার? চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং মাধ্যমিক 2024-এর জন্য একদম কমপ্লিট প্রিপারেশান নাও, যাতে তোমাদের মাধ্যমিক 2024-এ একটা সুন্দর রেজাল্ট তোমরা করতে পারো। আজকে সেশন এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।